অবশেষে জোর করে বিয়েটা করতেই হলো আমার। বাবা পাচ্ছই না ভেবে শুধু টাকা দেখিয়ে তুলে দিল অন্যের হাতে। তবে বাবা মার জন্য যে নিজের জীবন উৎসর্গ করে দিতে রাজি আছে তা ভালো করেই জানেন আমার বাপ। আজ বিকেলে চার্চে বিয়ে পড়ানো হলো লিওনের সাথে। শুনে আশ্চর্য হবেন, বিয়েতে শুধুমাত্র গুনায় 12 থেকে 15 জন মানুষ এসেছে। এত বড় একটা ফ্যামিলির মাত্র কয়েকজন মানুষ আসায় তারা বলল তাদের নাকি যারা আত্মীয়রা আছেন তারা সবাই নর্থ আমেরিকাতে থাকেন, আর বিয়েটা সেরে ফেললেই আমাকে নিয়েও সেখানে পাড়ি জমাবেন। হ্যাঁ, আর এই জন্যই বাবা দেরি না করে ইনফ্যাক্ট আমাকে না জানিয়ে জোরপূর্বক বিয়েটা দিয়েই দিলেন। আমি এলিনা গোমস, অনার্স শেষ করে এখন একটি মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিতে গত 7 মাস যাবৎ কাজ করছি। বাবা ছোটোখাটো ব্যবসা করেন, মা 3.5 বছর আগেই মারা গিয়েছেন। আমি পরিবারের বড় মেয়ে, আর আমার ছোট ভাই স্যামস এবার ইন্টারে পড়ে। মধ্যবিত্ত হওয়ায় আর বাড়ির বড় সন্তান হওয়ায় পরিবারের সমস্ত কিছুই আমাকেই দেখতে হয়। যাক, এখন মেইন কথায় আসি। বিগত 9 মাস পূর্বে রেজাল্ট আউটের পর কাজ খুঁজতে শুরু করি এবং অনেক চেষ্টার ফলে এই কোম্পানিতে জয়েন করি। জয়েন করার পূর্বে শুনেছি এটা বেশ বড় একটা কোম্পানি। এখানে ভালো অঙ্কের বেতন দেওয়া হয়, কিন্তু কাজে মনোযোগী হতে হবে। আর হ্যাঁ, টাকাটা আমার খুবই প্রয়োজন, কারণ আমি চাইনি আমার ভাইটাও অভাবে বড় হোক। যত স্যাক্রিফাইস সবটুকু ওর জন্যই। জয়েনের পর জানতে পারলাম এখানে যিনি প্রাক্তন এমডি তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন, তাই ওনার উত্তরাধিকারী হিসেবে ওনার বড় ছেলে কোম্পানি পরিচালনা করেন। দেখতে নাকি বেশ হ্যান্ডসাম, কোম্পানির সমস্ত মেয়ের ক্রাশ উনি। কিন্তু উনি নাকি বেশ রাগী, কারোর সাথে কাজ ছাড়া কোনো বাড়তি কথাই বলেন না। ইভেন ওনার এত সুন্দর বিয়ে জেরিন, যে কিনা এখানে সব ছেলের ক্রাশ, ওর সাথেও কাজ ছাড়া কোনো কথাই বলেন না। যদিও জেরিন পটানোর বেশ চেষ্টা করেছিলেন, কিন্তু বেচারি অলওয়েজ ব্যর্থ। আরও শুনেছি উনি বেশ ড্যাম কেয়ার টাইপের পারসন। কারো কাজ যদি পছন্দ না হয় সাথে সাথে বের করে দেন। এসব কথা আমার কলিগ সুমির আমায় বলেছিল। হ্যাঁ, মাস খানেকের মধ্যে ওর সাথে ভালো মিল পেলাম। মিস্টার লিওন ম্যাথুইড বেশ অদ্ভুত একটা মানুষ। প্যান্ট শার্ট পরে, চোখে সানগ্লাস লাগিয়ে, চুলে স্টাইলিশ ব্রাশ করে হুড় করে হেঁটে নিজের চেম্বারে যান, আবার কাজ শেষ করেই বের হয়ে পড়েন, উইদাউট কোনো হাই হ্যালো ছাড়াই। আর ওনাকে পটানোর জন্য জেরিন সবসময় অনবরত চেষ্টা করেই যাচ্ছে, আর নিজের কাজগুলো সব আমাকে দিয়েই করিয়ে নিচ্ছেন। যদিও আমার তেমন সমস্যা হয় না, কারণ মাস শেষে টাকাটা বেশ প্রয়োজন, তাই হয়তো করতে না ইচ্ছে করলেও মুখ বুঝে সব সহ্য করি। প্রতিদিনের মতোই সেদিনও কাজ বেশ চাপ ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাবা ফোন করে বলল আসার সময় তার ওষুধ নিয়ে আসতে। আমিও ভাবলাম কাল যেহেতু অফ, তাই কালকেই এসে সবটুকু কাজ করব। লিফটে উঠে গেলাম। ফোনের দিকে তাকিয়ে কানে হেডফোন দিয়ে ইউটিউবে নাটক দেখছিলাম। প্রথম 7 তলা পার হবার পর বুঝতে পারলাম কেউ একজন মাত্র লিফটে উঠেছে। আমি আর সেদিকে ধ্যান না দিয়ে নাটক দেখছিলাম। 4 তলা পার হওয়ার পর হঠাৎ লিফট অফ হয়ে গেল। ভয় পেয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি চারদিক অন্ধকার। শুধু ঘন কালো অন্ধকারের পাশে থাকা মানুষটার অবয়ব বোঝা যাচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আস্তে আস্তে ফোনের চার্জটাও শেষ হয়ে গেল। আমার সামনে যিনি ছিলেন বুঝতে পারলাম উনি 1 পা 2 পা করে আমার দিকে আসছে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। বারবার বলতে লাগলাম আমার কাছে আসবেন না, বলে দিচ্ছি। সে আস্তে আস্তে করে আমার সামনে এসে পড়ল। তার নিঃশ্বাসের উত্তাপ পড়ছে আমার নাকের উপর। হাতটা ঠান্ডা হয়ে পড়ল। আমার কিছুই বুঝতে পারছিলাম না কি হতে যাচ্ছে আমার সাথে। সে তার এক হাত আমার কোমরে রাখলো, আর এক হাত দিয়ে আমার ঘাড়ে ধরলো। বরফের মতো শীতল হাতগুলো খুব শক্ত করে আমাকে তার কাছে টেনে নিল। আমি বারবার ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু
কিন্তু তার অশরীরী শক্তির কাছে হেরে গেলাম। ধীরে ধীরে নিঃশ্বাসের উত্তাপ বাড়তে লাগলো। চোখের এক কোণা জুড়ে পানি বেরিয়ে আসলো আমার। হঠাৎ একজোড়া শীতল ঠোঁটের ছোঁয়া পড়ল আমার ঠোঁটে। উপর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললাম। কতক্ষণ যাবৎ সেখানে ছিলাম কিছুই মনে করতে পারলাম না। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি বাবা আর স্যামস দাঁড়িয়ে আছে। বাবা বলল আমি নাকি অজ্ঞান অবস্থায় লিফটে পড়েছিলাম। তারপর তারা আমাকে অ্যাকাউন্ট থেকে বাবার নাম্বার নিয়ে বাবাকে কল দিয়ে এখানে আসতে বলেছে। এলিনা। আর উনি কোথায়? বাবা, কে কে কোথায়? এলিনা। আমার সাথে যিনি লিফটে ছিলেন সে কই? বাবা, আমাকে তো সিকিউরিটি গার্ড বলল তুই ওখানে একাই পড়েছিলি, আর কেউ ছিল না সেখানে। এলিনা। কি? এটা কিভাবে সম্ভব? বাবা, কি হয়েছে বলতো? তুই কার কথা বলছিস? এলিনা। না না, কিছু না। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবতে লাগলাম, তবে এটা কি আমার হ্যালুসিনেশন? না, হতেই পারে না। আমি স্পষ্ট স্পর্শ ফিল করেছি। কিভাবে সম্ভব? পরের দিন সকালে রিলিজ পেলাম। বাসায় গিয়ে বিছানায় বসতেই পাশের ড্রেসিং টেবিলে আয়নায় চোখ পড়ল। খেয়াল করলাম আমার নিচের ঠোঁটের মাঝ বরাবর রক্ত জমাট বেঁধে আছে। ঘাড়ের মধ্যে 3 আঙ্গুলের হালকা ছাপ দেখা যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না, এটা আমার হ্যালুসিনেশন নয়, বরং বাস্তবে আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। সারাটা রাত ঘুমাতে পারিনি। বারবার গত রাতের ঘটনা মনে পড়তেই শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। কি সে? কেন এমনটা করলো আমার সাথে? না, এই অজানা তথ্যের রহস্য খুঁজে বের করতেই হবে আমাকে। পরের দিন সকালে অফিসে গেলাম। সিকিউরিটি গার্ডকে সেদিন রাতের ঘটনা জিজ্ঞেস করতে সে বাবাকে বলা কথাগুলো আমাকে বলল। কয়েকবার জিজ্ঞেস করার পর উনি একই কথা বলল, না ম্যাম, আপনি ওখানে একাই ছিলেন, আপনার সাথে কেউ ছিল না। হতাশ হয়ে নিজের কেবিনে যেতেই দেখি সবাই বেশ হা করে তাকিয়ে আছে আমার দিকে। সুমি দৌড়ে এসে আমার পাশে বলল, সুমি, কিরে, কি অবস্থা তোর এখন? শুনেছি পরশু রাতে অজ্ঞান হয়ে পড়েছিলি। এলিনা। এখন ঠিক আছি। সুমি, কি হয়েছে বল আমাকে। এলিনা। কি করে বলি? তুই কি বিলিভ করবি আমার কথা? সুমি, অবশ্যই, বল। সেদিনের পুরো ঘটনা সুমিকে বললাম। সুমি, ওহ মাই গড, হাউ ইটস পসিবল? এলিনা। কিছুই বুঝতে পারছি না, কি হলো আমার সাথে? সুমি, থাক, তুই কেয়ারফুলি থাকিস। এগুলো নিয়ে আর বেশি চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বি। কফি খাবি? এলিনা। সুমি, ওয়েট, নিয়ে আসছি। সুমি চলে গেল, আর এর মধ্যে জেরিন এসে হাজির হলো। জেরিন, কেমন আছো? এলিনা, ভালো। জেরিন, গুড। এনিওয়েজ, বস ইজ কলিং ইউ। এলিনা, ওকে, আই এম কামিং। হঠাৎ বসের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। বেশ টেনশন হচ্ছিল, কেন হঠাৎ বস আমাকে ডাকতে লাগলো।